সাবটেল আর্টের আজকের পর্বে আমরা শিখব কেমন করে এলটিএম টেন্ডারের জন্য বিওকিউ পূরণ করতে হয়, কেমন করে গ্র্যান্ড সামারি ক্রিয়েট করতে হয়, কেমন করে এনলিস্টেড ঠিকাদারদের সংযুক্ত করতে হয় এবং আলটিমেট কিভাবে এলটিএম টেন্ডার পাবলিশ করতে হয়। তো সে লক্ষ্যে আমরা ঠিকাদারের প্রকিউরিং এন্টিটির আইডিতে লগ ইন করি। প্রকিউরিং এন্টিটির আইডিতে টেন্ডার ট্যাব থেকে মাই টেন্ডার অংশে আসব। সেখানে আমরা আন্ডার প্রিপারেশনে আমাদের কাঙ্ক্ষিত টেন্ডারটিতে ড্যাশবোর্ডের মাধ্যমে প্রবেশ করব। তাহলে এখন আমরা যেহেতু বিওকিউ পূরণ করব, সেজন্য আমাদের এই ডকুমেন্ট ট্যাবে বিল অফ কোয়ান্টিটি সেকশনে আসতে হবে, যেটা হচ্ছে ডকুমেন্ট ট্যাবের সেকশন নাম্বার 6। দেখতে পাচ্ছেন এখানে প্রাইসড বিল অফ কোয়ান্টিটিস। তো আমরা এখন এই 6 নম্বর সেকশনের বিল অফ কোয়ান্টিটিস পূরণ করব। সেক্ষেত্রে দেখেন আমাদের এখানে দুইটা বিষয় আছে, একটা হলো প্রাইসড বিল অফ কোয়ান্টিটিস, আর একটা হচ্ছে টেন্ডারার্স কোয়াটেড প্রাইস। তো এটা আমরা এখন দেখবো। এটা এখন ফ্রম ড্যাশবোর্ড থেকে ক্লিক করব। আমরা এখন বিওকিউ পূরণ করব। তাহলে এখানে ফিল আপ দ্য টেবলস। আচ্ছা, এখানে আমাদের টেবিল হবে যেমন আমরা এর পূর্বে করেছি, ঠিক সেভাবে আমাদের এখানে কাজ করতে হবে। এখানে দেওয়া লাগবে আমাদের হচ্ছে গ্রুপ নেম, আমাদের যে কাজ করব তার আইটেমটা। তাহলে আমরা এখান থেকে আইটেম কপি করব এবং এখানে হচ্ছে পেস্ট করব। এটা হচ্ছে আমাদের হচ্ছে সাব কোড, যদি আমাদের সাব কোড থাকে সেটা, যেহেতু আমাদের সাব কোড নাই, আইটেমটাই হবে হচ্ছে কোড। এই জায়গাতে বসবো যে আইটেমের ডেসক্রিপশন। তাহলে এখানে আমরা এখন পেস্ট করব আইটেম ডেসক্রিপশন। এরপরে আমাদের বসবো হচ্ছে ইউনিট। ইউনিট আমরা দিব হচ্ছে কিউবিক মিটার। এরপরে আমাদের বসবো হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি হচ্ছে 516। কোয়ান্টিটি হচ্ছে 516.00। এখন দেখেন আমরা যখন ওটিএম টেন্ডারের করছি, সেই ক্ষেত্রে আমাদের এখানে বিওকিউ ইউনিট রেট লেখার কোনো অপশন ছিল না, কিন্তু এলটিএম টেন্ডারের ক্ষেত্রে আমাদের এখানে ইউনিট রেটটি লিখে দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের ইউনিট রেট দিয়ে দিলাম এবং এই ইউনিট রেটের 3 নাম্বার ঘর, দশমিকের পরে 3 নাম্বার ঘর অবশ্যই 1 অথবা তার থেকে বড় হতে হবে, এজন্য আমরা এখানে 1 দিয়ে দিলাম। এভাবে আমরা এলটিএম টেন্ডারের একটি অংশ কমপ্লিট করলাম। এখন দেখেন এখানে যেটা ইউনিটের ঠিকাদার দেখবে, ঠিকাদার শুধু আই এগ্রি এরকম টার্মে ক্লিক করবে। তাহলে ঠিকাদারের এই ইউনিট রেট সহ কোয়ান্টিটি গুণন করে অটোমেটিক বিল অফ কোয়ান্টিটি হবে। ওটা ঠিকাদারের পার্টে আমরা দেখব। তো এখন আমরা আমাদের দ্বিতীয়টা সংযুক্ত করব 2। আমাদের গ্রুপ নাম্বার হচ্ছে 450 আর যেহেতু সাব কোড আছে সেটা আমরা 450 নিলাম, এখানে পেস্ট করলাম এবং এর গ্রুপ থাকলে আমাদের সেটা ইন্টার দিয়ে পরবর্তী লাইনে তার সাব কোডটা ইনপুট দিতে হয়। তো এইভাবে আমরা কপি করলাম এবং ইন্টার দিয়ে সাব কোড ক্লিক করলাম। এখানে আমাদের সংখ্যা হবে ইস এবং এর সংখ্যা কোয়ান্টিটি হচ্ছে এটা, এবং এই জিও ব্যাগের যে ইউনিট রেট আছে সেটাও আমরা এখানে দিয়ে দিব, আমাদের এটা দিয়ে দিতে হবে। তাহলে ইউনিট রেটটা আমরা দিয়ে দিলাম। এভাবে যেহেতু 3 নাম্বার ঘরটি 1 নেয়, এজন্য আমরা এখানে 3 নাম্বার ঘর 1 দিয়ে দিলাম। এরপরে আমরা দিব হচ্ছে অ্যাড রো দিয়ে আমাদের 3 নাম্বার ঘরটি সংযুক্ত করব। 3 নাম্বারে কোড হচ্ছে এত, আইটেম কোড হচ্ছে এত। কিভাবে বিওকিউ গুলা পূরণ করতে হয় কোড, আইটেম কোড সহ, সেটা দেখতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। আশা করি বিস্তারিত শিখতে পারবেন। তো এখন আমরা এটার কোড নিব, ডেসক্রিপশন। আর যেহেতু এটা সাব কোড আছে, সাব কোডের জন্য আমাদের ইন্টার দিতে হয়, পরের লাইনে সাব কোডের অংশটা ডেসক্রিপশনটা দিতে হয়, সাব কোড। এরপরে আমরা এখানে আমাদের ইউনিট হবে হচ্ছে ইস এবং আমাদের সংখ্যা হবে হচ্ছে কোয়ান্টিটি আর আমাদের রেট হবে হচ্ছে এটা। তাহলে আমরা দেখেন যখন ওটিএম টেন্ডার করি তখন আমরা শুধুমাত্র ইউনিট কোয়ান্টিটি পর্যন্তই দিই, ইউনিট রেট দিই না। এটা ঠিকাদার অ্যানালাইসিস করে তারপরে ঠিকাদারদের দিতে হয়। কিন্তু এলটিএম টেন্ডারের ক্ষেত্রে ইউনিট রেট
এখানে দিয়ে দিতে হয়। ঠিকাদাররা শুধু এখানে যখন ডিজেবল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঠিকাদাররা দেখতে পাবে যে আই অ্যাগ্রি বা আই হ্যাভ সিন, এরকম কিছু দেখতে পাবে, জাস্ট করে দিলে অটোমেটিক হয়ে যাবে। তো আমাদের বিওকিউ এ যেহেতু তিনটা আইটেম ছিল, আমরা তিনটা আইটেম সংযুক্ত করেছি। এখন আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করব, সেভ, শিওর, ওকে। তো এখন আমরা এভাবে বিওকিউটা ইনপুট দিলাম এলটিএম টেন্ডারের ক্ষেত্রে ইউনিট রেট সহ। এখন কি করতে হবে, আমাদের গ্র্যান্ড সামারি ক্রিয়েট করতে হবে। গ্র্যান্ড সামারি ক্রিয়েট করার জন্য আগে আমাদের অফিসিয়াল কস্ট এস্টিমেট নোটিশে দিতে হবে। দেখেন এখানে অ্যাড অফিসিয়াল কস্ট এস্টিমেট অ্যাড অপশন আছে, আমরা এখানে অ্যাডে ক্লিক করব। এখানে আমরা অফিসিয়াল কস্ট এস্টিমেটটা দিব, আমরা এস্টিমেট থেকে নিই, এস্টিমেট থেকে নিলাম, এখানে আমরা জাস্ট পেস্ট করে দিলাম। তার মানে আমাদের হচ্ছে 71,62,390.26 এত টাকা আমাদের হচ্ছে অফিসিয়াল কস্ট এস্টিমেট। এই অফিসিয়াল কস্ট এস্টিমেটের সঙ্গেই কিন্তু ঠিকাদার যে 5% প্লাস মাইনাস লেস অর গ্রেটার দিবে, বা ওটিএম এর ক্ষেত্রে প্লাস মাইনাস 10 লেস অর গ্রেটার দিবে, এটা ইজিবি হিসাব করে। এই জন্য অফিসিয়াল কস্ট এস্টিমেটটা সঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সাবমিট দিব। দেখেন একবার অ্যালার্ট দিচ্ছে, প্লিজ চেক দ্য অফিসিয়াল এস্টিমেট। এই অ্যালার্টটা আসলে 3 বার দিবে, আবার একবার দিবে, প্লিজ বি শিওর দ্যাট ইউ হ্যাভ এন্টার্ড অফিসিয়াল এস্টিমেটেড কস্ট কারেক্টলি, ওকে। আবার দিবে আমরা যখন টেন্ডারটা ফ্লোট করব সে সময়। তাহলে আমাদের অফিসিয়াল কস্ট এস্টিমেট এন্টার্ড সাকসেসফুলি। এবার আমরা কি করব, এবার আমরা গ্র্যান্ড সামারি ক্রিয়েট করব। সে লক্ষ্যে আমরা আবার ডকুমেন্টের সেকশন 6 এর বিওকিউ অংশে যাব। এখানে দেখেন গ্র্যান্ড সামারি, গ্র্যান্ড সামারির ক্ষেত্রে একটা লেখা আছে ক্রিয়েট। তার মানে আমাদের এখানে এখন গ্র্যান্ড সামারি ক্রিয়েট করতে হবে। ঠিকাদারের কোটেড প্রাইস এবং ঠিকাদারের ডিসকাউন্ট মিলাই আলটিমেট কত কোটেড রেট হবে সেটা আমাদের এই গ্র্যান্ড সামারির মাধ্যমে ঠিক হয়। তো সেক্ষেত্রে আমরা গ্র্যান্ড সামারিতে ক্রিয়েট করলাম, ক্রিয়েট। এখন দেখেন এখানে গ্র্যান্ড সামারিতে আমরা দিলাম হচ্ছে টেন্ডার্স কোটেড প্রাইস। তাহলে টেন্ডার কোটেড প্রাইসে আমরা ক্লিক করলাম। আর এলটিএম এর ক্ষেত্রে যেটা নিয়ম, সেটা অটোমেটিক ঠিকাদারের থেকে 5% লেস করে দিবে সে, এখানে আলাদাভাবে হিসাব করতে হয় না, এজন্য আমরা সেভ দিয়ে দিলাম। ইয়েস। আচ্ছা, এবার এখান থেকে আমরা বিষয়টা দেখতে পাবো যে এখান থেকে ঠিকাদার কত কোট করবে তার থেকে 5% বিয়োগ করে এখান থেকে অটোমেটিক আমরা দেখতে পারবো। তো কাজেই এভাবে আমরা গ্র্যান্ড সামারিটা ক্রিয়েট করি। আচ্ছা, তাহলে আশা করি সবাই গ্র্যান্ড সামারি কিভাবে ক্রিয়েট করে বুঝতে পেরেছেন। এবার আমাদের কাজ হবে যে আমরা যদি টেন্ডারটি ফ্লোট করতে চাই, যেহেতু এটা হচ্ছে এলটিএম টেন্ডার, সেহেতু আমাদের এনলিস্টেড ঠিকাদারদেরকেই সিলেক্ট করতে হবে, অন্যথায় এটা তো ওটিএম না, যে কেউ পার্টিসিপেট করতে পারবে না। এই জন্য এনলিস্টেড ঠিকাদারকে আমাদের সিলেক্ট করার জন্য আমরা এখানে নোটিশ অপশনে ক্লিক করব। নোটিশ অপশনে ক্লিক করে আমরা ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করার আগে আমরা ঠিকাদার সিলেক্ট করব। সিলেক্ট টেন্ডারার্স অর কনসালটেন্ট ফর টেন্ডার অর প্রপোজাল। এই টেন্ডার অর প্রপোজালের জন্য দেখেন আমরা এখানে ক্রিয়েট টেন্ডার অর কনসালটেন্ট লিস্ট, এই লিস্ট আমাদের একটা করতে হবে, যেটা প্র্যাকটিক্যাল টেন্ডার হলে অটোমেটিক লিস্ট করাই থাকে, শুধু সিলেক্ট করে দিতে হয়। তো আমরাও এখন এখানে ক্রিয়েট টেন্ডার আর কনসালটেন্ট লিস্ট করব। তার মানে আমাদের দপ্তরে যে যে ঠিকাদার এনলিস্টেড আছে শুধুমাত্র তাদেরকেই এই এলটিএম টেন্ডারটিতে পার্টিসিপেট করার অনুমতি দিব। তাহলে এখানে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এরকম একটা লিস্ট দেখতে পাচ্ছি যে আমার প্যাকেজ নাম্বার এত এবং আমার কাজের নাম হচ্ছে এই। তাহলে আমি এখন এই যে এখান থেকে এই কাজের জন্য এই প্যাকেজের বিপরীতে লিস্ট করব। আচ্ছা, এখান থেকে আমার হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জন্য আমি এই ডিস্ট্রিক্ট দিব হচ্ছে ঢাকা।
যে ঢাকার আন্ডারে আমার কতগুলা ঠিকাদার আছে। এখান থেকে আমি কর্পোরেট হেড অফিস বা এই যে ডিস্ট্রিক্ট, কান্ট্রি, ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্ট থেকে যদি আমি ঢাকা জেলা সিলেক্ট করি, যদি আমার এটা ঢাকা জেলার হয়, তাহলে ঢাকাতে কত ঠিকাদার আছে সেগুলা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো এভাবেই আসলে এই কাজগুলো করতে হয়। এখন যদি আমার এটা একটা নির্দিষ্ট দপ্তরের হতো, তাহলে এখানে এতগুলা না থেকে আমার এখানে অল্প কিছু নাম থাকতো। তো সেই ক্ষেত্রে আসলে যেহেতু আমাদের এখানে অনেকগুলা নাম সংযুক্ত আছে, এজন্য আমরা এটা আর বাদ দিব না। বাদ না দিয়ে আমরা এখন এই সবগুলা ধরবো। মনে করলাম যে আমরা সবগুলা এনলিস্টেড অবস্থায় আছে। তো এখন এই ক্ষেত্রে আমরা কি করব, দেখেন নিচে অ্যাড টু লিস্ট, এই লিস্টে আমরা অ্যাড করে দিব। তাহলে আমাদের কিন্তু এই লিস্টে অটোমেটিক এই আমরা যাদেরকে সিলেক্ট করেছি তারাই কিন্তু শুধুমাত্র এই টেন্ডারটাতে অংশগ্রহণ করতে পারবে। দেখেন এখানে আগে ছিল অ্যাড টু লিস্ট, আর এখন কিন্তু হয়ে গেছে রিমুভ টু লিস্ট। তার মানে এই 229 জন ঠিকাদার যে আমার এই দপ্তরে যদি আমি ধরে নিই যে এনলিস্টেড অবস্থায় আছে, তাহলে শুধুমাত্র এনারাই কিন্তু এই টেন্ডারটিতে অংশগ্রহণ করতে পারবে, বাকি কেউ এই এলটিএম টেন্ডারটিতে অংশগ্রহণ করতে পারবে না। এজন্য আমরা এখন গো ব্যাক আসলাম। গো ব্যাক এসে এখন টেন্ডার ফ্লোট করার আগে কাজ হলো আমাদের এই ওয়ার্ক ফ্লো তৈরি করা, যে এই টেন্ডারটি আমাদের কে অ্যাপ্রুভ করবে এটা আমাদের আগেই বলে দিতে হবে। তাহলে এখন আমরা এই ওয়ার্ক ফ্লোতে ক্রিয়েটে ক্লিক করলাম। এখন নাম্বার অফ রিভিউয়ার্স, যদি এখানে সেক্রেটারি বা মন্ত্রী মহোদয় টেন্ডার অ্যাপ্রুভার হন, তাহলে ওই দপ্তর প্রধানকে রিভিউয়ার হিসেবে রাখা হয়, অন্যথায় সচরাচর রিভিউয়ার হিসেবে কাউকে রাখা হয় না। এই জন্য নাম্বার অফ রিভিউয়ার্স 1। আপনারা যদি চান তো চাইলে একজনকে রিভিউয়ার রাখতে পারেন, দুইজনকে রিভিউয়ার রাখতে পারেন, এবং রেখে এখানে নাম্বার অফ ডেজ ফর ফাইল এসকালেশন, তার মানে ওই রিভিউয়ারদের কাছে কতদিন ফাইলটা থাকতে পারে সেটাও কিন্তু ঠিক করে দিতে হবে। তো আমরা যেহেতু 0 দিলাম, এজন্য আমাদের এই দিনের সংখ্যা দেওয়ার প্রয়োজন নাই, আমরা সাবমিট দিলাম। এরপরে দেখেন হচ্ছে ওয়ার্কফ্লো। ওয়ার্কফ্লোটা এই টেন্ডারটা ইনিশিয়েট করবে হচ্ছে পিই, প্রকিউরিং এন্টিটি, এবং অ্যাপ্রুভার কে হবে, অ্যাপ্রুভার এই কন্ট্রাক্টের এস্টিমেটেড প্রাইস অনুযায়ী, এস্টিমেটেড কস্ট অনুযায়ী ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়ালের ধারা মোতাবেক এখন এটা প্রকিউরিং এন্টিটি করবে নাকি হোপ, মানে সে দপ্তর প্রদান করবে নাকি এও। প্রকিউরিং এন্টিটি এবং দপ্তর প্রদানের মধ্যবর্তী সকল অফিসার হচ্ছে এও বা অথরাইজড অফিসার, তো তারা অ্যাপ্রুভ করবে। সেটা আমাদের ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার অনুযায়ী নির্ধারিত। তো এক্ষেত্রে যেহেতু আমাদের প্র্যাকটিস করার জন্য, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এখানে পিই সিলেক্ট করব, যে পিই ইনিশিয়েট করবে, পিই টেন্ডারটা অ্যাপ্রুভ করবে। তাহলে আমরা এটাকে এখন সাবমিট দিব। তাহলে একটা এলটিএম টেন্ডার পাবলিশ করার জন্য আমাদের সকল অংশগুলা কমপ্লিট। এই জন্য দেখেন এইখানে এখন আমাদের নোটিশের পরে পাবলিশ নামে একটা বাটন চলে আসছে। যদি আমাদের এই টেন্ডারটি তৈরি করা যথাযথ না হতো, তাহলে এই পাবলিশ বাটন আসতো না। তাহলে তখন বুঝতে হতো যে এই টেন্ডার তৈরি করার কোথাও কোনো স্টেপে আমার ভুল হয়েছে। তো যেহেতু আমাদের এই পাবলিশ বাটন চলে আসছে, কাজে আমাদের এই টেন্ডারে কোনো রকম ভুল হয়নি। এখন আমরা এই টেন্ডারটি পাবলিশ করব, সে লক্ষ্যে আমরা পাবলিশ বাটনে ক্লিক করলাম। সরি, এখানে হচ্ছে ক্লারিফিকেশন করতে হবে, তাহলে কনফিগার করতে হবে। ক্লারিফিকেশন পোস্ট টেন্ডারার নো। আচ্ছা, ক্লারিফিকেশন দিতে হয় যে আমি পোস্ট ক্লারিফিকেশন চাবো কি চাবো না, তো সেক্ষেত্রে আমি পোস্ট ক্লারিফিকেশনের প্রয়োজন নাই। তাহলে এখন আমি এটা হচ্ছে পাবলিশ করব। তাহলে পাবলিশ করার আগে আমরা এই টেন্ডারের যাবতীয় অংশগুলা এখান থেকে দেখতে পাবো, সকল অংশ, এমনকি এখান থেকে দেখেন কে ইনিশিয়েট করবে, সকল কিছু সহ। এখন আমরা এটা পাবলিশ করার জন্য ইজিপিতে সিকিউরিটি হিসেবে একটা কমেন্ট লিখতে হয়, আমরা লিখলাম হচ্ছে পাবলিশড। তাহলে এখন আমরা পাবলিশ বাটনে ক্লিক করব। দেখেন অফিসিয়াল কস্ট এস্টিমেট পূর্বে 2 বার অ্যালার্ট দিচ্ছে আর এখন একবার অ্যালার্ট দিচ্ছে, প্লিজ বি শিওর দ্যাট ইউ হ্যাভ এন্টার্ড অফিসিয়াল এস্টিমেটেড কস্ট কারেক্টলি অ্যান্ড চেকড ইট। তার মানে অফিসিয়াল কস্ট এস্টিমেট কতটা গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা চেক করেছি, ওকে, পাবলিশ।
আচ্ছা দেখেন, এখন এখানে লেখা আছে ফাইল হ্যাজ প্রসেসড অ্যান্ড টেন্ডার পাবলিশড সাকসেসফুলি। তার মানে যদি আমাদের এই টেন্ডারটি একবার পাবলিশ হয়ে যায় তাহলে আমাদের এই টেন্ডার প্রপোজাল ড্যাশবোর্ডে এটা অটোমেটিক ব্যাক করে আসবে। এখন দেখেন এখানে আমাদের কোনো কিছুই কিন্তু এডিট করার কোনো অপশন নাই, জাস্ট আমরা এই টেন্ডার প্রপোজাল ক্যান্সেল করতে পারবো। তো আমাদের যে বিষয়টা হোক আমরা ক্যান্সেল করব না। তো আশা করি এলটিএম টেন্ডার কিভাবে শুরু থেকে শেষ করা যায় আমার এই ভিডিওগুলোর মাধ্যমে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে বা কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।